আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ নিয়ে এক হচ্ছে ইরান, রাশিয়া এবং তুরস্ক। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির হুঁশিয়ারি। দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব। ইদলিবের সন্ত্রাসী অবস্থানে যৌথ হামলা, মারাত্মক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সামরিক শক্তিতে প্রথম চীন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনির অভিযোগ খারিজ রাশিয়ার আদালতে। এবং আমিরাতের মধ্যস্থতায় পাক ভারত সম্পর্কে নতুন মোড়। মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ় করতে জোটবদ্ধভাবে কাজ করছে ইরান, তুরস্ক, রাশিয়া। সিরিয়া এবং ইরাকের সংঘাতমূলক পরিস্থিতির অবসান, আইএস ওই অঞ্চলের সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর দমনে 2017 সাল থেকে রাশিয়া, তুরস্ক যৌথভাবে কাজ শুরু করলেও তাদের চূড়ান্ত লক্ষ্য গোটা মধ্যপ্রাচ্যের নিজের অবস্থান শক্তিশালী করা। রাশিয়া এবং তুরস্কের এই অভিযাত্রায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ইরান। ইসরায়েলের জনপ্রিয় ইংরেজি পত্রিকা জেরুজালেম পোস্ট একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে তিন দেশের সাম্প্রতিক মৈত্রীতাপূর্ণ সম্পর্কের বিষয়ে। গত শুক্রবার এক সরকারি সফরে তুরস্ক গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইরানের বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগ এবং রেলপথে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তুরস্ক থেকে ফিরে এসে সফর সম্পর্কে ইরানের সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে জাভেদ জারিফ বলেছেন, দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যুতে একত্রে কাজ করার বিষয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মধ্যে। মেভলুত কাভাসোগলু আমার ভাইয়ের মতো। ইরান এবং তুরস্ক দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বয়স 400 বছর। আমরা যদি একত্রে কাজ করি তাহলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। এদিকে সম্প্রতি বিমান বিধ্বংসী যুদ্ধযান S-400 এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনতে সম্প্রতি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। তুরস্কের দৈনিক হুরিয়াত জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা হাকান ফেদানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। তবে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে কূটনৈতিক সম্পর্ক চলছে তা স্পষ্টভাবে বুঝতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অতি সম্প্রতি ঘটে যাওয়া বাকযুদ্ধ চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাম্প্রতিক মন্তব্যে মনোযোগ দেওয়া যেতে পারে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ভ্লাদিমির পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কিনা। উত্তরে সায় দিয়ে বাইডেন বলেছিলেন যে তিনি পুতিনকে খুনি মনে করেন। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জো বাইডেনের এই কথার নিন্দা জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 6 বছর আগে যুক্তরাষ্ট্রসহ 6 জাতির সঙ্গে তেহরানের করা পরমাণু চুক্তি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুললেই পরে ইরান পরমাণু চুক্তিতে ফিরবে। তিনি বলেছেন, পদক্ষেপটা আগে যুক্তরাষ্ট্রকে নিতে হবে। ট্রাম্পের শাসন আমলে ইরানের ওপর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করতে হবে আগে, তাহলে এই পরমাণু চুক্তিতে ফিরতে পারে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেয়া ভাষণে খামেনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে একটা বড় অপরাধ করেছিলেন। তিনি বলেছেন, ট্রাম্প ভুল পথ নিয়েছিলেন, এতে তার দেশেরই বদনাম হয়েছে। ওদের ওপরই এখন সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন একই পথে চলে তাহলে তাদের সেই নীতি ব্যর্থ হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরান সহ একাধিক দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করে। তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকেও বেরিয়ে আসে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পর তেহরানও সিদ্ধান্ত নেয় 2015 সালে পরমাণু চুক্তি মানা হবে না। তারা সম্প্রতি প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুত করেছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন বলেছেন তিনি আবার এই চুক্তিতে ফিরতে চান। তবে প্রশ্ন হলো, এই চুক্তিতে ফেরার ব্যাপারে প্রথম পদক্ষেপ কে নেবে? জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইএর মহাপরিচালক দুদেশের সঙ্গেই কথা বলেছেন। তিনি চলতি মাসের শুরুর দিকে বলেছিলেন যুক্তরাষ্ট্র আবার এই চুক্তিতে ফিরতে পারে। তিনি বলেছেন, এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, তবে এটুকুই বলতে পারি, এই চুক্তি বাঁচিয়ে রাখা কঠিন হলেও অসম্ভব নয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট বিমান হামলা আরও বাড়িয়ে দিয়েছে। এর আওতায় সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদা প্রদেশের সালিব বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি বিমানগুলো গত রোববার সানা প্রদেশের আন নাহদিন, আন নাহদা, সানান, আল হাপ্পা এলাকায়
11 দফা হামলা চালায়। এছাড়া সানা আন্তর্জাতিক বিমানবন্দরে 2 দফা হামলা চালায়। সৌদি আরব গতকাল শেষ বেলায় দাবি করেছে যে তারা ইয়েমেনের সামরিক বাহিনীর একটি ওয়ার্কশপ ধ্বংস করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অ্যাসেম্বল করা হতো। সৌদি সরকার বলছে ইয়েমেনের সামরিক সক্ষমতা নস্যাৎ করতেই হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইয়েমেনের খাদ্য গুদামও ধ্বংস হয়েছে। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, রিয়াদ সরকার সামরিক আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত সৌদি আরবের গভীরে বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় হামলা অব্যাহত থাকবে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে রাশিয়া এবং সিরিয়া যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গত রোববার জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে সারমাদা শহর একটি গ্যাস স্থাপনায় রাশিয়ার জঙ্গি বিমান হামলা চালায়। সন্ত্রাসী সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিমান হামলায় কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। বিমান হামলার পর সন্ত্রাসীদের অবস্থানে আগুন ধরে যায়। সিরিয়া তোয়ান নিউজ তাদের টুইটার অ্যাকাউন্টে বলছে, সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গ্যাস স্থাপনা লক্ষ্য করে রুশ বাহিনী বিমান হামলা চালায়। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে লেবাননের সাংবাদিক হোসেন মোর্তজা বলেছেন, রাশিয়া এবং সিরিয়া বাহিনী বাব আল হাওয়া সারমাদা শহরের কাছাকাছি কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং এতে তাকফিরি সন্ত্রাসীদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি মাসের প্রথম দিকে রাশিয়া এবং সিরিয়ার সামরিক বাহিনী আলেপ্পো প্রদেশের একটি অস্থায়ী তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সামরিক শক্তির নিরিখে বিশ্বে প্রথম স্থান দখল করল চীন। এ তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত। সাম্প্রতিক সমীক্ষায় তথ্য উঠে এসেছে। রোববার প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট ওই সমীক্ষার রিপোর্ট প্রকাশ এনেছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতিরক্ষা এবং সামরিক খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে রাশিয়া, পঞ্চম স্থান দখল করেছে ফ্রান্স, ব্রিটেন রয়েছে নবম স্থানে। বাজেট বরাদ্দ, সক্রিয় এবং নিষ্ক্রিয় সেনাবাহিনী, বায়ু জল স্থল সীমানা, পারমাণবিক সম্পদ, সেনাদের গড় বেতন, অস্ত্রশস্ত্রের মতো বিভিন্ন বিষয় নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স বা সামরিক শক্তি সূচক হিসেবে প্রত্যেকটি দেশকে 0 থেকে 100-এর মধ্যে নম্বর দেওয়া হয়, যার ভিত্তিতেই তৈরি হয় তালিকা। ওই তালিকায় চীনের নম্বর 100-এর মধ্যে 82, আমেরিকার 74 এবং ভারতের 61। রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর সামরিক খাতে আমেরিকার ব্যয়ের পরিমাণ 73,200 কোটি মার্কিন ডলার, চীনের সামরিক খাতে বাজেট বরাদ্দ 26,100 কোটি ডলার এবং ভারতের 71 বিলিয়ন মার্কিন ডলার। বিষ প্রয়োগের ঘটনার তদন্তে গাফিলতি করেছিল রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। অ্যালেক্সাই নাভালনির এই অভিযোগ খারিজ করে দিয়েছেন রাশিয়ার একটি সামরিক আদালত। আদালতের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানিয়েছে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারায় রোববার রাশিয়ার 235 নম্বর সামরিক আদালত এই অভিযোগ খারিজ করে দেন বলে জানিয়েছে এই মুখপাত্র। আদালতের শুনানির সময় সেখানে উপস্থিত ছিলেন না কারাবন্দী নাভালনি। অনলাইনে যুক্ত থাকার সুযোগ থাকলেও তা নেননি তিনি। গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক শহর থেকে মস্কো ফেরার সময় বিমানবন্দরে 1 কাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন 44 বছর বয়সী নাভালনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা জানা যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নাভালনি যখন স্থানীয় হাসপাতালে ভর্তি হন, সে সময় বিষয়টি তদন্ত করেছিল সাইবেরিয়ার পুলিশ, কিন্তু পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় তারা মামলা করার পথে এগোয়নি। এদিকে নাভালনির অভিযোগ, বিষ প্রয়োগের এই ঘটনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতা রয়েছে। পুতিনের নির্দেশেই তার চায়ে বিষ মেশানো হয়েছিল। তবে ক্রেমলিন বরাবরই নাভালনির অভিযোগ অস্বীকার করে আসছে। এবার আদালতও খারিজ হলো তার ওই অভিযোগ। প্রায় 6 মাস জার্মানিতে চিকিৎসা নেওয়ার পর গত 17 জানুয়ারি দেশে ফিরে গ্রেফতার হন নাভালনি। রাশিয়ার কারা বিভাগ অবশ্য আগেই জানিয়েছে, 2014 সালের একটি মামলায় স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগে মস্কোতে ফেরামাত্র নাভালনিকে গ্রেফতার করা হবে। সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে ঘিরে কৌতূহল রয়েছে বিশ্বজুড়ে। দীর্ঘদিনের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্কে বিভিন্ন উন্নতি দেখা গেছে। গত বৃহস্পতিবার পাক সেনা প্রধান জেনারেল কামার রশিদ বাজওয়া যখন ইসলামাবাদে নিরাপত্তা সম্পর্কিত এক অনুষ্ঠানে অতীতের বিরোধকে কবর দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রীতি স্থাপনের কথা বলছেন, শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকট সমাধানের কথা বললেন, স্বভাবতই তা অনেকের নজর কেড়েছে।
জেনারেল বাজওয়া শুধু নয়, তার আগের দিন ওই একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের সঙ্গে তার দেশের শান্তি স্থাপনের প্রস্তাব দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি থাকলেই ভারত মধ্য এশিয়ায় ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী খান এবং সেনাপ্রধান জেনারেল বাজওয়ার কথা অনেকটাই প্রতিধ্বনিত করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে। মাসখানেক আগে সংযুক্ত আরব আমিরাতের শাসক পাক ভারত শান্তি আলোচনার মধ্যস্থতা করেছিলেন বলে সম্প্রতি এক চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে। ফেব্রুয়ারির শেষের দিকে ভারত পাকিস্তানের সেনা প্রধান কিছুটা আশ্চর্যজনকভাবেই ঘোষণা করেছেন 2003 সালের অস্ত্রবিরতি লঙ্ঘন চুক্তিকে মেনে চলবে দুদেশ। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এই ঘোষণার পেছনে কাজ করেছে আমির শাহীর মধ্যস্থতা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।